নমস্কার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আজকে তার উদ্দেশ্যে একটি আলেখ্য পড়ছি। রবীন্দ্রনাথ ও না বলা কথা। আমাদের প্রত্যেকেরই মনে অনেক না বলা কথা, অনেক না বলা ব্যথা জমা থাকে অন্তরে অন্তরে, কিন্তু আমরা বলতে পারি না, সবসময় সব কথা বলা হয়ে ওঠে না। রবীন্দ্রনাথ তার গানের মধ্যে দিয়ে সেই না বলা কথাগুলো প্রকাশ করেছেন। আমি সেইগুলো জড়ো করে একটা আলেখ্য মতো লিখেছি। জানি না কতটা কি সফল হয়েছি, তবে ওই যে লেখার একটা নেশা থেকে লিখে ফেলেছি আর কি। আমরা পথ চলি একটা নেশার মধ্যে দিয়ে, জানি না কত দূর চলতে হবে, আবার কোথায় গিয়ে থামতে হবে। চলতে চলতে পার হয়ে যায় ঋতুর মেলা, কত বসন্ত, কত শরতের আঙিনা, কত ঘটনা ঘটে যায় জীবন প্রবাহে, আমার গাঁথা হয়ে থাকে দীর্ঘ যাত্রা পথে। আমরা হয়তো ভুলে যাই বা কখনো মনে পড়ে যায় কবে কোন ফেলে আসা বসন্তে, কোন অচেনা ফুলের গন্ধের সাথে এমনই কোনো এক সন্ধ্যায় কেউ এসেছিল আমার কাছে, বা আমি গিয়েছিলাম কারুর কাছে, কিন্তু কিছু কথা বলবো বলে, কিন্তু বলা হয়ে ওঠেনি। সেও বলতে পারেনি, আমিও বলতে পারিনি। কিন্তু আমরা দুজনেই জানতাম যে আমরা কিছু কথা বলতে চাই, কিন্তু বলা হয়ে উঠল না। এরকম ছোট ছোট না বলা কথা আমাদের প্রত্যেকের মনের একোণে ওকোণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে। রবীন্দ্রনাথের বিভিন্ন গান ও কবিতার মধ্যে আমরা এই না বলা কথাগুলো খুঁজে পাই বিভিন্নভাবে। বিভিন্ন মুহূর্তের চিত্র যেন ছবির মতো তুলে ধরেছেন। গানগুলো শুনলে মনে হয় এ তো আমার মনের কথা। কবি জানলেন কি করে? কবি তো জানবেনই। আমাদের অন্তরের কথা তো কবির গানেই খুঁজে পাই। তাই তো তিনি রবীন্দ্রনাথ, তাই তো তিনি বিশ্বকবি। শুধু যে না বলা প্রেমের কথাই তার গানে পাওয়া যায় তা কিন্তু নয়। অনেক না বলা অভিমান, ব্যথা, বেদনা, সুখ, আনন্দ, অনুভূতি সবই তিনি মানুষের মনের একান্ত গোপন গহ্বরে ঢুকে বার করে এনেছে। তার নিজের জীবনেও অনেক না পাওয়া, অনেক দুঃখ, বিরহ, বেদনার কথা গানের মধ্যে দিয়ে বলে গেছেন। আমাদের মনের কথা বলার তীব্র ইচ্ছে মনে পোষণ করি, কিন্তু বলার মতন উপযুক্ত বন্ধু পাই না। জানি না রবীন্দ্রনাথের জীবনে কজন উপযুক্ত বন্ধু পেয়েছিলেন। তাই তার স্ত্রী মৃণালিনী দেবী যেদিন পা ছড়িয়ে সখীর সাথে গল্প করছিলেন, সেদিন তার হাতের কলম গেয়ে উঠেছিল, ওলসই ওলসই, আমার ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই, ছড়িয়ে দিয়ে পা দুখানি কোণে বসে কানাকানি, কবু হেসে কবু কেঁদে কবু চেয়ে বসে রই। সেই সুন্দর গানটা আমরা বন্ধুদের কাছে পেলে তো মনের কথাটাই বলি, অথচ কি বাস্তবসম্মত গানটা। মৃণালিনী দেবীও হয়তো সেই বাস্তবসম্মত কথাই বলছিলেন, তার মনের অন্তরের কথা, না বলা কথা, না বলা কিছু ব্যথা। কিন্তু রবীন্দ্রনাথ ভাবছেন তিনি খুব একা, তার তো এরকম না বলা কথা বলার মতো কোনো বন্ধু সেরকম নেই। ধরা যাক বিভিন্ন কিছু কাল্পনিক পরিস্থিতির কথা, যা আপনার, আমার, তোমার সবার জীবনেরই থাকতে পারে, কিন্তু সাধারণ মনের কথা যা বলতে না পেরে সাধারণ মনের কথা যা বলতে না পেরে মনটা গুমড়ে ওঠে। কবি হলে হয়তো গানেই উত্তর দিতেন। বসন্তের মাতাল করা বাতাস চারিদিক থেকে ভেসে আসছে ফুলের গন্ধ, কোকিলের ডাকে বিরহের সুর বাজছে। বিরহ বেদনা কাটাবার জন্যে কবির গানই মনে গুনগুন করে উঠল, তুমি একটু শুধু বসতে দিও কাছে,
আজি হাতে আমার যা কিছু কাজ আছে, আমি সাঙ্গ করব পরে, তুমি একটু শুধু বসতে দিও কাছে। বাঁধ ভাঙা প্রেম আছড়ে পড়েছে, মনে হচ্ছে সব বেড়া ভেঙে প্রেমিকার ইচ্ছে করছে প্রেমিকের কাছে ছুটে যেতে। রাধা যেমন কৃষ্ণের প্রেমে পাগল হয়ে ছুটে বেরিয়ে যেতেন তার বাঁশির টানে, এ যেন তেমনই অন্ধ প্রেমের আকুলতা। এই আকুলতাও আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের দূরদেশী সেই রাখাল ছেলে এই গানটির মধ্যে দিয়ে। রাখাল প্রাণের আবেগে প্রাণের আবেগ প্রাণের কথা বাজিয়ে যান তার বাঁশির মধ্যে দিয়ে। আমি তারে সুধাই যাবে কি তোমারে দিব আনি, সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি। দে তো কি দাম দেবে, যায় মেলা সে ভাবনা ভেবে, ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে। এই বাঁশিটির মধ্যে যে বাঁশি রাখাল ছেলের প্রিয় জিনিস, এখানে রাখাল ছেলেকে কৃষ্ণকে বলা হয়েছে। কৃষ্ণর সব জীবনের সবচেয়ে প্রিয় জিনিস ছিল বাঁশি। সেই বাঁশিটি ফেলে দেওয়ার মধ্যে দিয়ে তিনি প্রিয়াকে জানিয়ে দিয়েছেন তার মনে না বলা কথাটা, যে তিনি কতটা ভালোবাসেন। তার অন্তরের জিনিস, তার হৃদয়ের জিনিস বাঁশি, যা কাউকে দেন না, সেটা তিনি প্রিয়াকে অর্পণ করে গেছেন, সেই বাঁশি। বর্ষার জুঁই ফুলের গন্ধমাখা সন্ধ্যায় কবির গানে ফুটে ওঠে অভিমানী বাণী। আমি তোমায় যত শুনিয়েছিলেন গান, তার বদলে আমি পাইনি কোনো দাম। পথ চলতে চলতে হঠাৎ সেই গান মনে আসে। অনেক দিনের মনের মানুষের সাথে হয়তো হঠাৎ দেখা হয়ে যায়। মনে হয় যে যে কথা এই মানুষটাকে সেদিন বলার ছিল, কিছুই বলা হয়নি, সবই পড়ে আছে মনের কোনো গোপন অন্তরে। আজ হঠাৎ এতদিন পর তাকে দেখে কবির ভাষায় যদি গান গেয়ে উঠি, সে কি বুঝবে আমার মনের ভাষা? তবু গান গেয়ে বলা যেতেই পারে না বলা কথা, না যেতেই পারে, না বলা কথা থাক না। মনের অন্তরের এক কোণে পড়ে কত কথা তারে ছিল বলিতে, চোখে চোখে দেখা হলো পথ চলিতে, কত কথা তারে ছিল বলিতে। না বলা কথাগুলো যদি এক কোণে পড়ে থাকে থাক না। তারপরে আর পারলেন না, নিজের মনে একটা গানই গেয়ে ফেললেন। এটা আমার কল্পনার লেখা। ওই না বলা কথা যেখানে যেখানে পেয়েছি সেই গানগুলোকে সংগ্রহ করে লিখেছি। যে অনেক কথা তোমায় বলার ছিল, কিছুই বলা হলো না। চোখে চোখে দেখা হলো, চোখে চোখে অনেক কথাই বলেছি তোমাকে পথ চলতে চলতে, কিন্তু মুখে বলতে পারিনি। যদি পারো বুঝে নিও আমার না বলা কথা। রবীন্দ্রনাথের গানের যে প্রেম বা বিরহর কান্নাই বেজে উঠেছে তা নয়, অনেক দুঃখের সুর বেজে উঠেছে অনেক করুণ বিচ্ছেদের সুর। তার প্রিয় বৌঠান কাদম্বরী দেবী মারা যান, তিনি খুবই শোকাতুর হয়ে পড়েছিলেন। তখন তিনি লিখেছিলেন, আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাসটুকুর মতন।
এরপর আসে একের পর এক মৃত্যু, যা কবিকে নিঃস্ব করে দিয়েছিল। অত্যন্ত অপরিণত বয়সে চলে যান প্রিয় কন্যা মাধবীলতা। তারপর দ্বিতীয় কন্যা রেণুকা দেবী, স্ত্রী মৃণালিনী দেবী। সবচেয়ে দুঃখ পান যখন ছোট পুত্র সমীন্দ্রনাথ চলে যান। বসন্তের সবুজ কচি পাতার মতন নবকিশলয়ের সমীন্দ্রনাথ বিচ্ছেদ বেদনায় তিনি বিচ্ছেদ বেদনাকেও তিনি জয় করেন গানের মধ্যে দিয়ে। সমীর মৃত্যুকেও তার কলম থেমে যায়নি। তিনি লিখেছিলেন সমীর উদ্দেশ্যে। সেদিন তিনি ফিরছিলেন শান্তিনিকেতন থেকে কলকাতায়। ট্রেনের জানলা দিয়ে দেখলেন আকাশে টলমল করছে চাঁদ। তিনি ভাবলেন সবই তো হচ্ছে, আকাশে চাঁদ উঠেছে, কত তারা, ট্রেনটা চলছে, গাছ সবুজ, নদী বয়ে যাচ্ছে, তবে আমি কেন আমার দুঃখটা নিয়ে বসে থাকবো? তক্ষুনি তিনি খাতা বার করে লিখে ফেললেন, আজ জ্যোৎস্না রাতে সবাই কাছে বনে। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। এই গানটা লেখা খুবই শক্ত। অত প্রিয় সন্তান চলে যাওয়ার পর বোধহয় রবীন্দ্রনাথ বলেই বলেছিলেন। যাক, অনেকটা বড় ভিডিও হয়ে গেল, কাটছাট করে নেবেন সম্পাদক মশাই। রাখছি।